আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি শিক্ষায় মান ও রাজনীতির দ্বন্দ্ব। শিক্ষার নানান বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু বিভিন্ন সময় দেখা যায় রাজনীতিকীকরণ, দুর্নীতি সহ নানান সংকটে জর্জরিত হয়ে থাকে শিক্ষা। কখনো কখনো আলোচনা সমালোচনার জন্ম দেয়। যদিও বলা হয়ে থাকে জাতি গঠনের জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমরা আলোচনার জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনায় যে তুলে আনতে চাই, কি কি সমাধান রয়েছে, সমস্যাও কোথায় রয়েছে, সেগুলো একটু আলোকপাত করতে চাই। তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে আজ স্টুডিওতে হাজির হয়েছেন। শুরুতেই তাদের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি। অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন মোহাম্মদ আমানুল্লাহ, সদস্য, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এবং ইংলিশ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ডক্টর আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক, অ্যাস্থেনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি, সুইডেন একটি বিশ্ববিদ্যালয়, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতে চাই শিক্ষার সামগ্রিক বিষয় নিয়ে। যেহেতু আলোচনা করব, একটু প্রাথমিক থেকে শুরু করছি। ডক্টর এস এম আমানুল্লাহ, একটু আপনার কাছ থেকে আলোচনা করতে চাই। প্রাথমিকে আমরা সারা দেশের চিত্র বাদ দিই, শুধু ঢাকার কথাই যদি ধরি, আমি আজকেই যে তথ্যটি নিলাম, যে সেখানে দেখলাম যে ঢাকার জেলার মধ্যে 767টি সরকারি স্কুল রয়েছে। 2,24,000 শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন। এছাড়া বেসরকারি স্কুল, সরকারের যে তথ্য সেখানে রয়েছে 184টি, সেখানেও রয়েছে। চিত্র হচ্ছে আমরা যেটি দেখছি যে আসলে সরকারি স্কুলের সংখ্যা অনেক বেশি, কিন্তু নিম্ন মধ্যবিত্তর থেকে উপরের সবাই, মানে কেউ মনে হয় যেন এই সরকারি প্রাথমিকে যেতে চান না, সবাই বেসরকারির দিকে ঝুঁকছেন। বেসরকারি সংখ্যা যদি 184টি, সেটি টাকার বিবেচনায় না কিসের বিবেচনায়, কেন সবাই সরকারি স্কুল বাদ দিয়ে বেসরকারিতে ঝুঁকছে? মানসিকতার সমস্যা নাকি শিক্ষার মানও এখানে বিবেচ্য বিষয়গুলো আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের আনসার আসলে সবাই জানে দেশের, এমন না যে কেউ জানে না। আপনি শিক্ষাকে একটা দেশের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন কি না, শিক্ষা একটা দেশের ডেভেলপমেন্টে কাজ করতে পারে কি না, হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে গিয়ে শিক্ষা একটা প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে কি না, আপনার মানসিকতা কি, আপনার দৃষ্টিভঙ্গি কি শিক্ষার প্রতি, অথবা আপনার সেটা আপনাকে যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনি আপনার এই যে শিক্ষার ব্যাপারটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে অবস্থা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু আবার সেই রকম অবস্থা না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আবার ছেলেমেয়েরা যেতে চায়, সরকারি স্কুলগুলো যেগুলো আছে জেলা শহরগুলোতে, সেগুলোতে যেতে চায়। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকার বাইরে সরকারি প্রাইমারিতেও যেতে চায় বা যাচ্ছে, যেতে চায়, মানে যেখানে আর কোনো উপায় নাই। আপনি এমন একটা ব্যবস্থা করে রেখেছেন সরকারি প্রতিষ্ঠানগুলোকে, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় না, সরকারি সবগুলো প্রতিষ্ঠানই, প্রায় প্রতিষ্ঠানগুলোকেই আপনি এমন একটা অবস্থা করে রেখেছেন যে আপনার সেখানে আপনার সে যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে যাতে ভালো করতে না পারে, এবং সে যাতে আপনার এখানে গরিব মানুষের ছেলেমেয়েরা যেন সেখানে যায়। সেটি কেন? শিক্ষক তো সরকারিভাবে নিয়োগ হচ্ছে, সরকারিভাবে নিয়োগ হচ্ছে, গ্র্যাজুয়েট। শুনেন, এটা এত ক্রিটিক্যাল এবং কমপ্লিকেটেড একটা ইস্যু। আমি একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, তো এখন আমি দেখছি যে দেশের 70% অফ দ্য হায়ার এডুকেশন আমাদের হাতে, একটা বিশ্ববিদ্যালয়ের হাতে, আর বাকি 30% হইলেও কন্ট্রোল করে বাকি 140
50টা বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। মানে 100টা হায়ার এডুকেশনের সার্টিফিকেট ইস্যু হলে দেশে ডিগ্রি পাস, অনার্স, মাস্টার্স 70টা সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় সাইন করে, আর বাকি 30টা হলো সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে। আপনি আমাদের অবস্থা যদি খেয়াল করেন, আমাদের অবস্থা যদি দেখেন, তাহলে আমাদের আন্ডারে প্রায় 2500 কলেজ সারা দেশে, এবং আপনার সমস্ত ইনস্টিটিউটগুলো ঢাকা শহরে যা যা ইনস্টিটিউট দেখেন, যত ল কলেজ দেখেন, যত বিএড কলেজ দেখেন, আপনার মেরিন একাডেমি দেখেন, সব কিছু হলো আমাদের হাতে। শিক্ষার্থী সংখ্যা প্রায় 38 লক্ষ। পৃথিবীর বহু দেশ আছে, 20-25টা দেশ আছে, তার টোটাল পপুলেশন 38 লক্ষ না। এখন আমাদের যে সিলেবাস, আমাদের যে কোয়ালিটি অফ এডুকেশন, আমার এখানে যারা নর্থ সাউথে পড়তে পারে অত জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে না, যে ব্র্যাকে পড়তে পারে সে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে না, বা যে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে চান্স পায় সেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে না, কোনো কোনো ক্ষেত্রে ছাড়া, স্পেশালাইজ কলেজগুলো ছাড়া, যেমন বিকেএসপিতে যায় সেটা আলাদা ব্যাপার। সেখানে আপনি এই 2500 কলেজগুলোকে কি করে রেখেছেন? আপনি স্বাধীনতার 54 বছর পরে সেই কলেজগুলোকে আপনি কি অবস্থায় রেখেছেন? আপনার বিশ্ববিদ্যালয় সারা দেশের, আপনি ওইটা দিয়ে আপনার প্রাথমিকের ওটা বুঝতে পারবেন। সারা দেশে আমার হাতে এখন 200-250 মডেল কলেজ আছে, সব মিলিয়ে 500 কলেজ আপনি পাবেন মানসম্মত। বাকি কলেজগুলা কোয়ালিটি এডুকেশনের কথা বলেন, প্যাডাগজি বলেন, সিলেবাস বলেন, আপনার অ্যাকাউন্টেবিলিটি বলেন, আপনার গুড গভর্নেন্স বলেন, এই টোটাল কাজটাই আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে পলিটিসাইজ করা হয়েছে, পলিটিক্সটাকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা জাস্ট মুখের কথা আর কি। জি, আমি আবারও আপনার কাছে ফিরছি। একটু মোহাম্মদ আমানুল্লাহ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যেটির কথা বলছিলাম এটি একটি সমস্যা, পাশাপাশি রয়েছে আমরা প্রাইমারির ক্ষেত্রে, প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে আমরা যেটি দেখি যে বাচ্চাটার হয়তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো তখনই হয়ে ওঠে আর পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়। কোনো বাচ্চা এফটিদাইতে যাচ্ছে, কোনো বাচ্চা বাংলা প্রাইমারিতে যাচ্ছে, কেউ ইংলিশ মিডিয়ামে যাচ্ছে। এই যে এত এত বিভাজন, এটা কি আমাদের শিক্ষার জন্য সুস্বাস্থ্যকর কিনা, নাকি ঠিক আছে? এটি আসলে কিভাবে দেখেন এই বিভাজন? আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি যে আমাদের ন্যাশনটা কেমন, আমরা ন্যাশন হিসেবে যদি ভাবি তাহলে ইটস ওকে। আপনি হুট করে কিন্তু প্রত্যেক বিভাগকে একত্র করতে পারবেন না, আপনি চাইলে তারা চাইবে না। মানে যার যে অবস্থান আছে, যেমন ইবতেদায়ী যাকে বলছেন সে আরবিও পড়ছে, কিন্তু আবার যে প্রাইমারিতে পড়ছে কিন্তু সে আরবি পড়ছে না। কিন্তু আলটিমেট গোল হচ্ছে আমরা বেসিক এডুকেশন এনশিওর করছি কিনা। এখন বেসিক এডুকেশন কিভাবে এনশিওর করে? আমি যদি বলি ওয়ার্ল্ড কিভাবে করে, ওয়ার্ল্ড বলতে উন্নত বিশ্ব কী করে করে। তারা যেমন স্যার একটা কথা বললেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি 70% সার্টিফিকেট ইস্যু করে, এবং সেখানে কিন্তু কনসার্নিং বিষয় আছে, যেমন এই যে সেটাকে পলিটিসাইজড করা হলো, সেটাকে নষ্ট করা হলো, সেখান থেকে সত্যিকার টিচার বের হয় কিনা। তিনি বললেন যে বিএডগুলো আমরা এমএডগুলো সেখানে সার্টিফাই করছি, আর উই সার্টিফাইং দেম কারেক্ট, এটা ইম্পর্টেন্ট। আপনি টিচার প্রোভাইড করছেন, তো টিচার গ্রামে যাচ্ছে, পড়াচ্ছে, সে কি কোয়ালিটি এডুকেশন দিচ্ছে? দেখুন, এডুকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি জানেন? টিচার, বই না। এই সবাই বইয়ের জন্য লাফালাফি করছে না, বই না। টিচার্স আর দ্য ট্রু ব্লাড লাইন অফ এডুকেশন। তাকে আপনি কি প্রশিক্ষণ দিচ্ছেন, সে সমাজ পরিবর্তন করে দেবে। এক একজন টিচার কিন্তু এক একটা গ্রাম তৈরি করবে, রাইট? এটা সমাজ তৈরি করে দেবে। তো শিক্ষককে ভালো করে তৈরি করতে হবে। এক্ষেত্রে আমি বলবো ইউনিভার্সিটি, কলেজ এবং উচ্চশিক্ষার একটা বিশাল দায় আছে। এবং সেখানে যারা পড়াচ্ছেন সেই সব শিক্ষকরা কি পলিটিক্স করছেন? তারা কি সঠিক শিক্ষা নিচ্ছেন? নাকি ইউনিভার্সিটি থেকে গ্রান্টটা নিয়ে 2 বছরের একটা লিভ নিয়ে নিজে একটু রিল্যাক্স না করে আরেক জায়গায় সময় দিচ্ছেন? রিল্যাক্স করাটাও ইম্পর্টেন্ট। আমি অনেক ভিসির সাথে চলাফেরা করি, অনেক শিক্ষকের সাথে চলাফেরা করি, তারা কিন্তু রিল্যাক্সের একটা টাইম নিয়েও কিন্তু রিল্যাক্স করছেন না। কিন্তু খেয়াল করবেন, মেন্টালি তিনি কিন্তু সারাক্ষণ প্রেশারে আছেন। একটা মানুষ যখন, আমাকে অনেক প্রসিদ্ধ মানুষরা, জনপ্রিয় শিক্ষকরা জিজ্ঞেস করে, স্যার কী করবো? বলছে ক্লাস করানো কমান, একটু চিন্তা করুন, গবেষণা করুন, আর একটু ভাবুন, তাহলে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। এবং আমি একটা বিষয়ে খুব বিপরীত কথাও বলি।
যে সবাই বলছে পৃথিবীতে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমি এডুকেশন কারিকুলাম ডেভেলপ করছি ওয়ার্ল্ড ওয়াইড, মানে যাতে করে আইবি চ্যালেঞ্জ করা যায়, এডএক্সেল, ক্যামব্রিজ চ্যালেঞ্জ করা যায়, এটা প্রাইভেট কারিকুলাম। কিন্তু আমি তখন বলছি যে এডুকেশন ইজ নট এ ব্যাকবোন অফ এ নেশন, এডুকেশন ইজ দ্য কোলন অফ এ নেশন। আপনি ব্যাকবোন একটু নষ্ট হলেও চলা যাবে, কিন্তু কোলনটা যদি খারাপ হয়ে যায়, নাড়িভুঁড়ি যদি নষ্ট হয়ে যায়, কিছুই হবে না। আমরা যখন মেডিসিন খাই সেটাও তো নাড়িভুঁড়ি থেকেই সিগন্যাল দিচ্ছে। এবং কোলন হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ঠিক না হলে সব নষ্ট। ফলে এডুকেশনকে আমি বলছি কোলন অফ এ নেশন। আমরা মূল জায়গায় আঘাত করছি না। আমাকে অনেকেই বলেন, আমি লম্বা করে ফেলছি হয়তো, অনেকেই বলেন যে আমরা তো পুলিশ ভালো না। আমি বলছি নো, এডুকেশন ভালো না। অনেকে আমাকে বলছে অ্যাডমিনিস্ট্রেশন, আমলারা ভালো না। আমি আবারও বলছি এডুকেশন ভালো না। এডুকেশন শুড বি দ্য কোর অফ এভরিথিং। ওই যে কোলন, এটা যদি ঠিক হয়, আপনি যে বলছেন নেগেটিভ নেশন, এটা সব কিছু রং। একটা জায়গায় যদি আপনি ডেভেলপ করেন, বেস কোনটা হবে? এডুকেশন। ফাউন্ডেশন ইজ এভরিথিং। এই যে 70% ন্যাশনাল ইউনিভার্সিটি করছে, আমি স্যার আছে এখানে রিকোয়েস্ট করব, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আপনি এক্সট্রা কারিকুলারে অ্যাক্টিভ করান। সেখানে ক্লাব নাই। আপনি আজকে ব্র্যাক ইউনিভার্সিটিতে যান, নর্থ সাউথে যান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যান, দেখবেন তারা ক্লাব অ্যাক্টিভিটি করছে, শেখছে, প্র্যাকটিক্যালি করছে, স্ট্রেস নেওয়া শিখছে, প্রবলেম সলভিং করছে। এডুকেশন মানে শুধু মুখস্থ করে বমি করা না। ফলে প্রাইভেট, আমি দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বেশি পড়ালেখা করে, কারণ তাদের সিলেবাস কমন পড়ে না, অনেক বেশি পড়ে। প্রাইভেট পড়তে হয় তাদেরকে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রাইভেট পড়তে হয়। ক্যান ইউ ইমাজিন? সেখানে সে প্রাইভেট পড়ে পরীক্ষা পাশ করার জন্য, গাইড কিনতে হয় তাদেরকে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার স্টুডেন্টের টেবিলে মাঝে মাঝে বসার সুযোগ হয় বিভিন্ন বেড়াতে গেলে, দেখি তারা অনেক কোম্পানির গাইড কিনেছে পাশ করার জন্য। তার মানে পলিসিতে প্রবলেম। আমরা যেখান থেকে শিক্ষক বানাচ্ছি সেই জায়গায় প্রবলেম। সেটা যদি চেঞ্জ করতে পারি, শিক্ষক ভালো হলে ছাত্র, অভিভাবক দৌড়ে তার কাছে আসবে। জি, শিক্ষকের কথা বলছিলেন ডক্টর আমিনুল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি সরকারি এডুকেশন বের কথা বলছিলাম। প্রাইমারি বা ইংলিশ মিডিয়ামের যেসব ক্ষেত্রে দেখা যায়, ভালো শিক্ষকের জন্য তো আসলে ভালো একটি সম্মানীয় দরকার, সেটিকে মনে করছেন কিনা? যদি ইংরেজি মাধ্যমের চর্চাই বলি, যেখানে একটা শিক্ষার্থী 10 না বলি বা আরও কমই বলি 8 থেকে 15,000 টাকা বেতন দিচ্ছে প্রতি মাসে, কিন্তু সেখানকার প্রথম সারি 4-5টা স্কুল বাদ দিলে বাকি প্রায় বেশিরভাগ স্কুলের শিক্ষক বেতন পান 10,000 টাকা থেকে 12,000 টাকা। তো এটি আসলে ভালো শিক্ষক আনার জন্য যথেষ্ট কি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথম যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের কথা আপনি যেটা বলছিলেন যে ঢাকা শহরে, তাই তো? ঢাকা শহরে যে ব্যাপারটা, সেটা আপনি যদি শুধু অন্য ঢাকার বাইরের যে প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলো যদি বাদও দেন, কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকরা তো প্রাইমারি স্কুলের শিক্ষকই সরকারি, সেটা ঢাকার বাইরে যে হোক আর এখানে হোক, তারা কিন্তু একই রকমই বেতন পায়। আপনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষককে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখেন এবং চিন্তা করেন যে তারা প্রথম শ্রেণীর শিক্ষা দিবে, তাহলে তো সেটা হবে না। সেটা তো আপনি বানিয়ে রেখেছেন, রাষ্ট্র তাদেরকে সেই স্বীকৃতিটুকুই দেয়নি, তাকে তো তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে। আপনি বেতন দিচ্ছেন যেভাবে, তাহলে সেটা আপনি কী করে আশা করেন যে আপনি ভালো তার কাছ থেকে প্রোডাক্টিভিটি পাবেন? সেটা যদি ভালোও হয়, তারপরে তো সেখানে ঢুকে সে এক ধরনের বিচ্ছিন্নতায় ভুগবে। এবং আমাদের এই বাজারে যে বেতন তারা পায়, সেখানে তো তাদের ভালো সঠিক শিক্ষা দেওয়ার তো প্রশ্নই আসে না। সুতরাং আপনি যে উত্তরটা, এটা খুবই একদমই সাধারণ উত্তর, সেটা হচ্ছে যে শিক্ষকদেরকে আপনাদেরকে সে সম্মানই দিতে হবে, সেই সম্মানটুকু দিতে হবে, যার কোনোটাই বোধ হয় না, আমার মনে হয় না যে আমাদের এই রাষ্ট্র সেটা দিচ্ছে। এটা হচ্ছে প্রথম বিষয়। এখন দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আমি আজকে আসার সময় আমার ভাগ্নি, যে কিনা ক্লাস 9-এ এবার উঠেছে, এবং তার বাবা মা, মানে আমার বোন এবং আমার দুলা ভাই, তারা চিন্তা করছে যে তার জন্য একটা টিচার রাখবে ঘরে পড়ানোর জন্য। সেই টিচারকে যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে কিংবা বুয়েট থেকে, ঢাকা ইউনিভার্সিটি কিংবা বুয়েটের ছাত্র হয়, বিশেষ করে বুয়েটের ছাত্র হয়, তাকে যদি ঘরে এসে পড়াতে হয়, তাহলে তাকে বেতন দিতে হবে 12,000 টাকা। আর এই শিক্ষক যিনি কিনা পড়াচ্ছেন, তাকে আমরা বেতন কত টাকা দিচ্ছি? তাহলে এই যে এক ধরনের ইনইকুয়ালিটি আমাদের সমাজে, বিষয় তার অবশ্যই সে ভার্সনে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, তার বেতন সেভাবে হচ্ছে। এখন এই যে ইনইকুয়ালিটি আমাদের সমাজে বিরাজ করছে, সেই ইনইকুয়ালিটি যদি আপনি কোনোভাবে দূর না করতে পারেন, যতই আপনি শিক্ষার কথা বলেন, ভালো শিক্ষক প্রডিউস করেন, পৃথিবীর সেরা শিক্ষককে নিয়ে এসে যদি আপনি বলেন যে এই কাঠামোতেই আমরা যেই কাঠামোটা এখন বিরাজ করছে সেই কাঠামোতে শিক্ষাইতে, সে তো শিক্ষা দিতে পারবে না, কারণ সেই জায়গাটুকুই নেই।
এখন আমি আসি হচ্ছে কি থার্ড লেভেল, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থাটি একটু আমি অ্যাড করতে চাই, আপনি যদি জিজ্ঞেস করেননি। শিক্ষা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আমি আসছি একটু পরে। আমি একটু প্রাইমারির এই যে বেতন কাঠামোর কথা আপনি বলছিলেন, সেটি নিয়ে আমি একটু জনাব এস এম আমানুল্লাহ একটু আপনার কাছেও একটু জানতে চাই। এটির পাশাপাশি আমরা হাই স্কুলের দিকে যদি একটু তাকাই, হাই স্কুলের শিক্ষককে এখন যেটি এমপিওভুক্ত তাদেরকে বেতন দেওয়া হয় সম্ভবত একদম প্রাইমারি স্টেজে 14,000 টাকা, সেখানে 1,000 টাকা হচ্ছে বাড়ি ভাড়া। এখনকার যে শিক্ষক নিয়োগের পদ্ধতি, তাতে রংপুরের শিক্ষক বরিশালে যাচ্ছে, বরিশালের শিক্ষক খুলনায় যাচ্ছে, এভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। বাড়ি ভাড়া কি 1,000 টাকা আছে কোথাও বলে আপনি মনে করেন? এটা কি স্বাভাবিক? আমি তো আপনাকে শুরুতেই বললাম যে আপনি মনে করেন কি না একটা দেশের শিক্ষা একটা দেশের সমাজকে পরিবর্তন করতে পারে। আপনি আসল জায়গাটাতেই ভুল করলে হবে না। আমি যদি মনে করি যে শিক্ষার মাধ্যমে একটা দেশের উন্নতি হতে পারে, তখন আমি শিক্ষাকে সেভাবে গুরুত্ব দেব। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন, 1994-এর দিকে প্রফেসর ওয়াহিদুল হক ইউএনডিপিতে উনি বলছিলেন পোস্ট কলোনিয়াল দেশগুলা যারা ডেভেলপিং কান্ট্রি আমাদের মতো দেশ, তাদের উন্নতির একটাই পথ, সেটা হলো তাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে। সে একটা হিউম্যান রিসোর্সের ইন্ডেক্স তৈরি করেন, হিউম্যান রিসোর্স ইন্ডেক্স। সেখানে প্রথমেই তিনি বলেছিলেন শিক্ষা, স্বাস্থ্য, এমপ্লয়মেন্ট। তা আপনি গত 54 বছরে তো শিক্ষাকে ইগনোর করেছেন। আপনি শিক্ষার মাধ্যমে একটা জাতির উন্নতি হতে পারে সেই চিন্তাটা তো আপনার ভিতরে ওয়ার্ক করে নাই। আপনার ভিতরে ওয়ার্ক করছিল মেট্রো রেল, আপনার ভিতরে ওয়ার্ক করছে হলো আপনার এই যে রোড কালভার্ট, আপনার ভিতরে ওয়ার্ক করছে আপনার এই যে আপনার অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। এখন কি করছে? এখন তো কিছু করে, এখন তো মাত্র শুরু হয়েছে। এখন তো ধরেন পলিটিক্যাল এই সরকার অনেকগুলো কমিশন করেছে। না শুনেন, আমি কথা বলি, আমার কথা বলতে দেন, আমি বলি। এই সরকার তো মাত্র আসছে, তারা তো কন্টিনিউশন কাজ করতেছে, তারা তো কন্টিনিউশন করে যাবে। যে সমস্ত প্রজেক্টগুলো আছে এগুলো তো শেষ করতে হবে, বলে তো ইন্টারন্যাশনাল ট্রিটি, ইন্টারন্যাশনাল চুক্তি, তো সবাই ফাঁসে গেছে। আপনি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা তো আছে না হায়দার নাকি জানি, হায়দার হক নাকি, এই যে গান গায় আমরা ফাঁসে গেছি, হায়দার গান আছে না, ফাঁসে গেছে। আমরা তো ফাঁসে গেছেন। আপনি কারিকুলাম চেঞ্জ করার জন্য 1994-এ, 95-এ, 96-এ অ্যাডেক্সেল এখানে আসছিল, পিয়ারসন আসছিল হেল্প করার জন্য। অস্ট্রেলিয়া থেকে টেফ আসছিল এখানে হেল্প করার জন্য, নেদারল্যান্ড থেকে আসছিল। আপনি তাদেরকে পাত্তাই দেন। আপনি এয়ারপোর্ট থেকে বিদায় দিচ্ছেন তাদেরকে, এই 2009-এ, 10-এ, 11-তে বিদায় দিচ্ছেন। কেন বিদায় দিচ্ছেন? সিটিসেলকে যে টেলিটককে যেভাবে আপনি ক্রিপল করে রাখছেন, বিমানকে যেভাবে আপনি এখানে মাঝে বসায় রাখছেন, এটা লুজিং কনসার্ন করে রাখছেন, একই রকমভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আপনি উঠতে দেবেন না। এদেশে মানুষের শিক্ষা বাণিজ্য যারা করে তাদেরকে স্কোপ করে দেবেন। অথবা আপনার মিশন ভিশন উইথ এ কান্ট্রি। আপনার উদাহরণ হিসেবে আপনাকে বলি, 1971-এ স্বাধীনতার আগে এবং পরে আমাদের মতো দেশগুলার বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, জি, আর সিঙ্গাপুরের লোকজন, আপনি শেষ করতে দেন আমাদের। জি, আপনার টাইম নিয়ে তো টানাটানি করলে তো কথা বলা যাবে না। না, আমাদের একটু টাইমের মধ্যেও সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম আর আমাদের পার ক্যাপিটা ইনকাম, আর মালয়েশিয়ার পার ক্যাপিটা ইনকাম, আর চায়না পার ক্যাপিটা ইনকাম একই রকম ছিল। ইরান থেকে আমাদের এখানে এসে পড়াশোনা করতো, ওই সমস্ত দেশ থেকে এসে পড়াশোনা করতো আমাদের এখানে, চাকরি বাকরি করতো। আর আপনি তাদের দেশে এখন যান ভিক্ষা করতে। আপনি সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম করতো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট। আপনার মিশন ভিশনটা কি? আপনার মিশন ভীষণ শিক্ষা না, যার জন্য আপনি প্রাথমিক শিক্ষকের 1,000 টাকা দেন। আমি আজকে সারা রাত এখানে আলাপ করতে পারবো আপনার এমপিও, শুধুমাত্র এমপিও নিয়ে কোন ধরনের ঘটনা এই দেশে ঘটেছে, এবং শিক্ষকদের বৈষম্য নিয়ে আজকে সারা রাত আলাপ করতে পারবো। তাহলে যদি আপনি একটা পেশাকে এইভাবে আন্ডারমাইন করে রাখেন, আমি যেটা বললো, আর এরা আপনাকে প্রডিউস করবে ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন, তো হয় না। আপনি জিডিপির কত % ইনভেস্ট করছেন? ম্যান্ডেট কত?
ইউনাইটেড নেশনস এর এটি- ম্যান্ডেট এটি কত তো একটা হয়েছে, দেশের আমরা- জিডিপির কত না, পার্সেন্ট বিগত খরচ সময়- করতে হবে শিক্ষায়? বিগত সময়ে এটি তো হয়েছে বলেই এই অবস্থা, বা অন্যান্য অনেক ক্ষেত্রে এই অবস্থা, সেটি আমরা সেজন্যই অনেক পিছিয়ে আছি, এটাকে সেজন্যই total জানতে চাও। কিন্তু আমি জানতে সংস্কারের- চাচ্ছিলাম যে এই total সরকার, সংস্কারের দিকে যেতে হবে। এই সরকারের কাছে যেহেতু প্রত্যাশা অনেক বেশি এবং এখন ওরা তো এই কাজ সরকারের কাছে করতেছে, চেষ্টা করতেছে। অনেকগুলো কমিশন তারা করেছেন, কিন্তু আমরা শিক্ষা কমিশন এখনো শিক্ষা দেখিনি। কমিশন নিয়েও কাজ শুরু হয়েছে, শিক্ষা কমিশন হয়তো হবে। আচ্ছা, অন্যান্য হবে বলে- কমিশন যেভাবে শর্ট টার্মে করা যায়, শিক্ষা কমিশনটা বিশাল বড় কাজ, বিশাল বড় কাজ, মানে এতটাই বড় যে শুরুই করা যাচ্ছে না। শুরু করা যাচ্ছে না। আচ্ছা, আমরা আলোচনায় আবারও ফিরবো, একটু কারিকুলাম নিয়েও আমরা একটু জানতে চাইবো, সেটি নিয়ে বিরতির পরে একটু জানবো। তার আগে একটি বিরতি নিয়ে এসে দর্শক ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। মোহাম্মদ আমানুল্লাহ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যেটি দেখছি যে বিভিন্ন সময় যখনই সরকার পরিবর্তন হয় তখনই আবার নতুন করে কারিকুলাম পরিবর্তন হয়, এবং সব সরকারই, রাজনীতিক অরাজনৈতিক সব সরকারই চায় তার নিজস্ব একটি মত সেখানে যেন অন্তর্ভুক্ত থাকেন। মানে এটি কতটা আসলে ঠিক পর্যায়ে হচ্ছে কিনা, নাকি অবস্থা এমন যে আমাদের এই কারিকুলাম নির্ধারণের জন্য একটি অন্তর্বর্তী সরকার টাইপের কিছু করতে হবে যাতে কেউ হাত দিতে না পারে? সেটা থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি যেটা ফেস করেছি রিসেন্টলি, নতুন একটা কমিটি হয়েছে কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য, সেখানে আমাকে এক্সট্রাঅর্ডিনারিলি কানেক্ট করা হয়েছে। তো আমি সেখানে যুক্ত হয়েছি, মানে হচ্ছে 26 সালের যে কারিকুলাম হবে বা আরও একটু রিফর্ম হবে, সেটাতে আমি কন্ট্রিবিউট করব। তো আমি প্রথম মিটিংয়ে গিয়ে বুঝেছি এটা খুব দারুণ ডিপ্লোম্যাটিক একটা জায়গা, যেখানে আমাকে সতর্কতার সাথে আগাতে হবে। কারণ আমি চেয়েছিলাম সারাদিন সেখানে থাকবো, যত বই আসছে সব দেখব, কিন্তু আমাদেরকে টাইম দেওয়া হলো 1 ঘন্টা, যে কুইক শেষ করতে হবে। সো দ্যাট ইজ ভেরি রং। আমি বলবো যে টাইম দিতে হবে। আমি যখন এখানকার মেম্বার হলাম, আমি স্টাডি শুরু করলাম কাকে কাকে আমি অ্যাড করতে পারি, কারা এক্সপার্টদেরকে নিয়ে কাজ করে। ব্রিলিয়ান্ট টিচার না হলে আপনি ব্রিলিয়ান্ট কারিকুলাম হবে না। ধরুন আমি একটা বিষয় চাপিয়ে দিলাম, কিন্তু শিক্ষকরা দেখলো যে এটা রং, তখন সে পড়াতেও ভালো লাগবে না। এই জন্য কারিকুলাম নিয়ে কাজ করছে, বাট ডেভেলপমেন্টও হওয়া উচিত। যখন এতদিন স্যার যে কথাটা বললেন যে একটা রাজনৈতিক প্রেশার কিন্তু এডুকেশনেও ছিল। আপনি এতদিন একটা বাজে, মিথ্যা, খারাপ মানুষকে স্টাডি করছেন, তার ছবি দেখছেন, তার কমেন্ট পড়ছেন, যে চুরি করছে তার কথা ওখানে পড়ছেন যে চুরি ভালো নয়, তাহলে আপনার এডুকেশন ডেভেলপমেন্ট হবে না। সেটা চেঞ্জ করা লাগবে। সেই কারিকুলামকে ডেভেলপ করার কাজ হচ্ছে, ইটস ওকে। কিন্তু কারিকুলামটা ডেভেলপ করতে গিয়ে এই যে আপনি একটা কথা বলছেন, শিক্ষা কমিশন তো হয়নি, এটা স্যার বলেছেন এটা হয়তো হবে, কিন্তু আমি বলবো যে এটা হয়নি মানে এটাও একটা লক্ষণ যে আপনি এটাকে ফোকাস করেননি। এবং আমি একটা কাজ করেছি, যখন সংবিধান সংস্কার কমিটি হলো, সেখানে ইংলিশ অলিম্পিয়াডের সাবেক ন্যাশনাল ইভেন্ট কোঅর্ডিনেটর, সে হলো আলী রিয়াজ স্যারের একান্ত সচিব হলো। আমি বললাম ওকে ফাইন, তুমি জয়েন করো। এবং আমি নিজেই শিক্ষা সংস্কারের জন্য ইংলিশ অলিম্পিয়াডের একটা প্রস্তাবনা ওই কমিটিতে পাঠিয়েছে এবং সেটা ডকুমেন্টেড হয়েছে। না, আমি চেয়েছি সংবিধানে শিক্ষাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হোক। আপনি যখন শিক্ষাকে সেখানে ছোট করে রাখবেন, তো সংবিধানে যখন রাইট নাই, আপনি তো কথা বলার সুযোগও নাই বেশি। সংবিধানে যদি শিক্ষাকে আপনি মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে করতে পারেন, সেখানে যদি এক্সপার্টিজ ডেভেলপমেন্টের একটা অপশন রাখেন, অবশ্যই এটা সুযোগ পাবে। শিক্ষকদের বেতন নিয়েও একটা কথা আসছে, যে কারিকুলাম আমি ডেভেলপ করছি, বই ভালো করছি, কিন্তু শিক্ষকদেরকে আমি ট্রেনিংও দিচ্ছি না, অথবা ওই যে 1000 টাকা ঘর ভাড়া দিচ্ছি, তাহলে কিন্তু তার মন মানসিকতা দুর্বল থাকবে, সে ইনফেরিয়রিটিতে ভুগবে। এই জিনিসটাকে আমরা ডেভেলপ করতে আমিও প্রস্তাব করব এটা এই সুযোগে পুরো দেশবাসী এবং যারা কানেক্টেড মানুষ, যে শিক্ষকদেরকে আমরা চাইলে বেতন স্কেলের সাথে ট্রেনিং ডেভেলপমেন্টের ফি দিতে পারি, এবং জাতীয় পর্যায়ে যেমন করতে পারি, ইন্টারন্যাশনালি যারা কোলাবোরেশনে আছে তাদের সাথে কাজ করতে পারি। যেমন আপনি জানেন হার্ভার্ড MIT মিলে কিন্তু অ্যাডেক্স করেছে। আমি সেখানে নিজের কোর্স করি, আমার বাচ্চাদেরকে করতে দেই, এবং আমার 9 বছরের বাচ্চাকে আমি সেখানে কোর্স করতে দিয়েছি, CS50 কম্পিউটার কোর্স। এবং ঘরের অন্যান্য মেম্বার যারা, তাদেরকে আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য দেই, এবং তারা ফ্রিতে কোর্স করাচ্ছে। তো এই অনলাইন কোর্সগুলো আমরা চালু করতে পারি এবং আমাদের শিক্ষকদেরকে বলতে পারি যে আপনি এগুলো শিখুন, এবং ফাইনালি আপনি যদি এটা উত্তীর্ণ হতে পারেন, সার্টিফাইড হতে পারেন, তাহলে আপনাকে আমরা পেমেন্ট গভর্নমেন্ট থেকে দেব, এবং আপনার স্যালারিও বেড়ে যাবে। দেখুন, আপনি যদি একটা স্টেপে নিতে পারেন। আমি যখন এরকম একটা অনলাইন পরিকল্পনা প্রাইমারি শিক্ষা সংস্কার অ্যাক্টিভিটিতে উপস্থাপন করেছিলাম, তখন তারা বললো যে না, শিক্ষকরা পড়তে আসে না, শিক্ষকরা পেমেন্ট পেতে আসে। দেখুন, আন্ডারমাইন করছে একজন
আমলা লেভেলের মানুষ, কিন্তু রিয়ালিটি হচ্ছে শিক্ষকদেরকে সঠিক পড়াতে জানলে তারা আসলে দারুণ মানুষ, তারা পারে। মানে শিক্ষকরা দারুণ, কিন্তু প্রত্যেকেই শিক্ষকতায় লেগে আছে, কিন্তু প্যাশন থেকে। আমি শিক্ষকদের সাথে মিশি জানি, এবং কারিকুলাম ডেভেলপমেন্ট আমি চিটং গিয়েছি, ওখানে শিক্ষকদেরকে ডেকেছি, ওদের সাথেই কফি খেয়েছি। আমি সিলেটে গিয়েছি, তাদের সাথে বসেছি, বরিশালে গিয়েছি, তাদের সাথে বসেছি। মানে কি দিবেন আপনি? গ্রামেও কিন্তু ভালো ভালো শিক্ষক আছে, তাদেরকে টেনে আনতে হবে। আলটিমেটলি তাদেরকে যদি রিওয়ার্ড দেওয়ার মতো, যে অ্যাপ্রিসিয়েট করা, আপনি সারা জীবন বললেন যে সে ডেভেলপমেন্টটা পসিবল না, অ্যাপ্রিসিয়েট করলে পসিবল, সে ডেভেলপ করবে। একটু যেতে চাই ডক্টর আমিনুল ইসলাম, একটু আপনার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের কথা আপনি তখন বলতে চেয়েছিলেন, একটু সেই প্রসঙ্গে জানতে চাই। আমাদের এখানে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, আবার বিভিন্ন জায়গায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে, সবাই একই ধরনের সাবজেক্ট পড়াচ্ছেন। এত এই যে বিষয়ভিত্তিক গ্রাজুয়েট কি আমাদের দেশের জন্য দরকার কিনা? আপনি যেহেতু বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। জি, ধন্যবাদ। এখানে একটা বিষয় কি, আমি একটা বিষয় খুব ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার বেশিরভাগই হচ্ছে সার্টিফিকেট দেওয়ার কারখানা। সেখানে শুধু সার্টিফিকেটই দেওয়া হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পড়াশোনাটা আমাদের আসলে হওয়া দরকার সেটা কিন্তু হয় না। এটি প্রথমে বলতে হবে। এটি বলে তারপর বলছি, আপনার যেটা মূল জায়গা সেটা হচ্ছে কি, আপনি হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াবেন। পৃথিবীর সকল দেশে যেটা করে ছাত্রছাত্রীরা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ে, সেখানে আপনি শুধুমাত্র যে একাডেমিক পড়াশোনাটা করবেন তা না, তার সাথে সাথে আপনি কোনো না কোনো একটা স্কিল নিয়ে বের হবেন, এবং এরপর আপনি কিন্তু চাকরিতে ঢুকে যাবেন। আপনার 16-17 বছর বয়স হবে, আপনি কাজে ঢুকবেন। এরপর আপনার যদি মনে হয় যে আপনি পড়তে চান, আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়বেন, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কেউ পড়বে, কেউ পড়বে না। আপনি ইউরোপের দেশে দেখেন, আমেরিকার দেশগুলোতে দেখেন, সেখানে কিন্তু সেটাই হচ্ছে। সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে যায় না। কিন্তু আমাদের দেশে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনি স্কুলে ভর্তি হবেন, এরপর আপনি বোধহয় অনার্স মাস্টার্স করে বের হয়ে যাবেন, এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। এখন আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কি, আমি প্রাইমারি কথাটা বলছিলেন না, আমি একটু প্রাইমারিতে আবার ফেরত গিয়ে আমাকে যদি জাস্ট একটা মিনিট সময় দেন। বিদেশে যেটা হয় দেখেন, আমাদের প্রাইমারি অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনি জাস্ট একটা কম্পেয়ার করলে বুঝবেন। আমি যেখানে থাকি সেখানে ধরেন, আপনি যেখানে থাকেন আপনার লোকালিটিতে, আপনার যে স্কুলটা আপনার লোকালিটিতে আছে, আপনি আপনার বাচ্চাকে সেখানেই পাঠাবেন। আপনার বাচ্চাকে সেখানে পাঠানোর জন্যই আপনি অ্যাসাইন্ড, এবং আপনাকে সরকার থেকে বলে দেওয়া হবে যে তুমি ওখানেই যাও, আপনি ওখানেই পড়বেন। কিংবা আপনার আশপাশে যে 2-1টা স্কুল আছে, আপনাকে সেখানে যেতে হবে, এবং আপনি আপনার বাসার পাশে স্কুলটা ঠিক যেই পড়াশোনাটা দিচ্ছে, কোনো একটা দ্বীপে বা গ্রামে ঠিক একই পড়াশোনাটাই হচ্ছে, মানের কোনো পার্থক্য নেই। তার মানেটা কি দাঁড়ালো? আপনাকে তো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে সেখানে, প্রাইমারি এবং যেটা বেসিক এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন, যেটা হায়ার সেকেন্ডারি এডুকেশন আমাদের এখানে যেমনটা আছে, সেটা সবার একই রকম হবে। আমাদের এখানে কি আছে? তা তো নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি তো অলরেডি যখন আপনি হায়ার সেকেন্ডারি করে বের হচ্ছেন, আপনি তো জানেন না আপনি কোন পর্যায়ে আছেন, এক একজন এক এক পর্যায়ে আছে। তো তার কারণে যারা এখন এই বিশ্ববিদ্যালয়ে আসে, এরা তো এক একজন এক এক জায়গা থেকে এসছে, তখন তারা পড়তে গিয়ে কী পড়ে আর কি বুঝছে সেটা নিয়েও একটা ঝামেলা দেখা দেয়। এখানে আরেকটা ব্যাপার আমি আসলে একটু বলি, এটা অ্যাড করতেই হচ্ছে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি স্যার আছেন, একটু সম্মানের সাথে দ্বিমত করে বলছি যে এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই যে 80% সার্টিফিকেট দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে, যেটা উনি বলছিলেন, সেটা ঠিক আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সমস্যা আছে, সেটা আমরা জানি। অতীতে এই গত 16 বছরে কিংবা আগে 54 বছরে যদি ধরেন, 16 বছরে তো জঘন্য, গত এই যে আওয়ামী লীগের আমলে কি হয়েছে সেগুলো তো আমরা দেখেছি। এগুলো আর কত বলতে তো এগুলো তো আর এখন আর বলতেও ইচ্ছে করে না। ভালো কথা, সেটা তো ওরা তো যা করার দুর্নীতি করে, মানে আমি গত সরকারের আমলের দুর্নীতির কথা কোনো কিছু বলছি না, কিন্তু এখন যখন একটা নতুন সরকার এসছে, তাই তো আমরা একটা বিশাল বড় একটা আন্দোলন করলাম, আমাদের জীবনের উপর দিয়ে সেই আন্দোলন অনেকের জীবনের উপর দিয়ে গিয়েছে। আমাদের এখন একটা কিছু প্রত্যাশা আছে, বিশেষ করে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বাদ দিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা পড়াশোনা করছে, তাদেরকে যেন শিক্ষার্থী মনে করা হয়, মানুষ মনে করা হয়। তাদের যদি কখনো কোনো রকম সমস্যা থাকে, সেটা যেন ভিসি স্যারের কাছে না আসলেও কোনো কনসার্নের কাছে তারা বলতে পারে। আমি কয়েকটা উদাহরণ দিই, যেহেতু আমি শিক্ষা নিয়ে লেখালেখি করি, এবং আমার শুধু পত্রপত্রিকায় আমি সামাজিক মাধ্যমে লিখি, অনেকেই আমাকে বলে ভুতুড়ে রেজাল্ট বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ রেজাল্ট, সে অনেক ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু সে তার রেজাল্ট সে পাশ করছে না, এবং সে যে পাশ করছে না কেন, এটা কে জবাব দিবে? সেটা তো কেউ না কাউকে বলতে হবে যে তুমি এই কারণে পাশ করোনি, এবং তুমি এভাবে লিখলে তুমি ভালো, এভাবে করলে করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই চর্চাটা থাকতেই হবে। আপনি একটা অ্যাসাইনমেন্ট করলেন, আপনি যদি খারাপ করেন, শিক্ষক আপনাকে বলবে না যে তুমি এই জায়গায় খারাপ তোমার হচ্ছে, তোমাকে ওই বই থেকে পড়তে হবে, ওই রেফারেন্স থেকে পড়তে হবে। তো এই তাহলে ডেভেলপমেন্ট কই থেকে হবে? সে যে ফেল করেছে সে তো বুঝতেই পারছে না। এখন তুমি ফেল করেছো, তুমি খারাপ ছাত্র, যাও, তো সে একের পর এক ফেল করতেই থাকছে। এইটা যেন হয়। আমিনুল একটা যোগ করতে চাচ্ছিলেন, জি, ওই প্রশ্নের আনসারটা দেই। জি, আমিনুল তো যে
ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ওইখান থেকে আমার এই শিক্ষকতা শুরু, একটু জন্য মনে হয় অনেক মিস করছি না, আমি জানি না। তো ও তো অল্পই বলছে, একটুই বলছে আর কি। ও যা বলছে এর থেকে আরো 10 গুণ আমি নিজেই বলি। এখন সোশ্যাল মিডিয়ার জগৎ তো একটা, আর রিয়েলিটির জগৎ হলো আরেকটা। এখানে এটা এটা আমরা যখন দায়িত্ব নেই তখন সম্পূর্ণ এলোমেলো অবস্থার ভিতরে ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কোনো কথা বললেই সেটা ভাইরাল হয়ে যায়, সেটা নিয়ে গা জ্বালা পড়ে মানুষের। কিন্তু সত্য কথাটা তো বলতে হবে। ইউ হ্যাভ টু, প্রবলেমটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে তো প্রবলেমটা সলভ করা, আগে তো ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ দ্য প্রবলেম। এটাই না, শুধু আর বহু কিছু আছে, একটা এটাই শুধু না। কলেজে যে এতগুলো কলেজ, এর মনিটরিং কি? ওয়ার দ্য মনিটরিং অথরিটি? কলেজের অডিটিং কি? আমরা কিন্তু অডিট করতে পারি সমস্ত কলেজগুলো, কোনো মনিটরিং নাই, অডিটিং নাই। টিচার্স ট্রেনিং আমাদের ম্যান্ডেট, আমরা টিচার্স ট্রেনিং চালাচ্ছি, আমাদের একটা প্রজেক্ট আছে, আমরা সেই টিচার্স ট্রেনিং চালাচ্ছি। আর একটা টিচার্স ট্রেনিং শুরু হচ্ছে সামনে। টিচার্সকে ট্রেনিং দিলাম, সবই ঠিক আছে, কিন্তু সে যে কলেজে যাবে, ফিরে ক্লাসে যে পড়াবে, সেখানে তার লেকচারে যদি শুনতে না পারে ক্লাসের শেষের ছাত্রটা, তাহলে তো হলো না। তা না করে আমি একটা স্মার্ট বোর্ড দিয়ে দিলাম 9 লাখ টাকা দেখি, এটা কিন্তু কোনো কিছু মিন করলো না। এই জায়গাগুলোতে আমরা এই যে কলেজ মনিটরিং, অডিটিং, টিচার্স ট্রেনিং, সেশন জাম, বিরাট বড় সেশন জাম, যেটা তো আগে বলবো যে সেশন জাম কী কারণে হইল, এটা আমরা টার্গেট নিচ্ছি। এত দিনের হয়তো 24 আওয়ার্স কাজ চলছে, আমরা বাই নেক্সট ইয়ারের জুনের ভিতরে আমরা সেশন জামটা থেকে বের হয়ে আসা যাবে। এবং প্রতিদিন 7 লাখ 8 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এবং এই যে রেজাল্টের কথা, সেই জায়গাগুলো আমরা অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছি। এবং এই কয়েকদিন আগে, এই 3-4 দিন আগে আমরা একটা জায়গাতে হাত দিয়ে আমরা দেখেছি যে সেখানে আমরা যদি সামান্য 2 মার্কস যদি একটা গ্রেস দিতে পারি, আমাদের 1500-1600 বাচ্চা মাস্টার্সের একটা রেজাল্ট পাশ করে যায়। এবং 2 মার্কস গ্রেস কেন? আরেকটি বিষয় স্যার একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কারিগরি শিক্ষারও বেশ কিছু বিষয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমরা সেটাই আমরা, কিন্তু দিন শেষে সেটির মান নিয়ে অনেক অনেক অভিযোগ। সেখানে আদৌ কারিগরিকভাবে সে কিছু উন্নত হচ্ছে কিনা, মান নিয়ে তো আমি তো বললাম, ওরা তো বলছে কোন জায়গাটার মান নিয়ে আমার স্যাটিসফ্যাকশন আছে। আমরা এতগুলো ভালো ভালো প্রতিষ্ঠান তো দেশের ভিতরে আছে না, আমাদের ছেলে মেয়েরাই তো বাইরে গিয়ে ভালো তো করতেছে। আমি তো এখান থেকে পাশ করে গেছে সার্চ থেকে, তাই না? এখানকার ছেলে মেয়েরাই তো গিয়ে ইউটিউব বানাইছে, ইউটিউবের সাথে যুক্ত হয়েছে, তাই না? এখানকার ছেলে মেয়েরা বাহিরে, আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে অক্সফোর্ডে গিয়েছিলাম, তাদের সাথে একটা কাজ শুরু করছি, ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। 1 সপ্তাহ আগে, এই কয়েকদিন আগে সিডনিতে গিয়েছিলাম, টেফের সাথে তাদের সাথে কাজ শুরু করার জন্য চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে আমাদের যে সিলেবাসটা আছে, পিছনে কি হয়েছে সেই সমালোচনা না করে, কোয়ালিটি নাই, সবাই জানে, এগুলো আলোচনার কোনো বিষয়ই না। কি করতে পারি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কারণ আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, এজন্য তোমার খুঁজতেছিলাম যে আমরা যে 140 ক্রেডিট 130 ক্রেডিটের যে অনার্সটা আমরা পড়াচ্ছি, এনি সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, ইসলাম, এখান থেকে একটা 20 অথবা 25 ক্রেডিট আমরা এখানে ভিতরে এমবেডেড করে দিতে পারি কিনা, 3টা ক্লাস্টার করে, যে টেকনিক্যাল কোর্স। এবং দ্যাট টেকনিক্যাল কোর্স উড বি সার্টিফাইড বাই দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড বাই দ্য মেবি এডএক্সেল, মেবি আমরা এখনও জানি না। ইউনিসেফের সাথে আমরা চুক্তিতে যাচ্ছি, এমইউ করতে যাচ্ছি, এবং বেশ কতগুলো এই জায়গাটাতে সে অনার্স করলো ঠিকই, কিন্তু সে আবার ফ্রিল্যান্সার। সে অনার্স করলো হিস্ট্রিতে, সে আবার অটোমোবাইলের সার্টিফিকেট 1, এটা ডং না, ম্যান্ডেটরি। তাহলে সেই রিসোর্সগুলো আমাদের আছে কিনা? উত্তর হলো আছে। সেই মন মানসিকতা আমাদের আছে কিনা? এখন তৈরি হয়েছে। হ্যাঁ, এই টিচার আছে কিনা? আছে, আমি খুঁজি নেই কোনো সময়। যেমন আমাদের এখানে প্রায় লক্ষাধিক সংখ্যক আইসিটি টিচার, কম্পিউটার সায়েন্স টিচার তৈরি হয়ে আছে, ভালো ভালো জায়গাতে আছে। এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যারা, তাদের কাছে রিসোর্স আছে, টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কাছে রিসোর্স আছে, ইউনিসেফের কাছে রিসোর্স আছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে resource আছে। টিচার নিয়ে আমরা একটু খোঁজখবর নিয়েছিলাম, সেটি নিয়ে একটু জানতে চাইবো, কারণ আমরা দেখেছি প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে গ্রামে বা ইউনিয়ন পর্যায়ে, কখনো কখনো থানা পর্যায়ে বিজ্ঞান, ইংরেজি, গণিতের শিক্ষক নেই বললেই চলে, এমন চিত্র আমরা দেখেছি। অন্তত মাধ্যমিকে এই সিনারিওটি দেখা গেছে, কোনো কোনো কলেজের সিনারিওটাও এরকম। সেটি নিয়ে একটু জানতে চাইবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরতে চাই মোহাম্মদ আমানুল, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে আমরা দেখছি বিভিন্ন সরকারের সময় আসলে বড় বড় অবকাঠামো করা হয় এবং হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এমনও হয়েছে, সংবাদও হয়েছে গণমাধ্যমের বিভিন্ন জায়গায়, যে বিজ্ঞান ভবন তৈরি করা হয়েছে কিন্তু ল্যাব নেই, আবার ওই স্কুলে বা ওই কলেজে বিজ্ঞানের শিক্ষক নেই। এই সংকটটি কোথায় আসলে? আমরা কি কেবল ভবন করতে চাই, শিক্ষক দরকার নেই? ভবন শিখাই দেবে কিনা? সেটাই আমরা একটু আগে আলাপ করছিলাম। সেটি হচ্ছে শিক্ষক আপনি তখনই পাবেন যখন শিক্ষককে মর্যাদা করবেন। মর্যাদাটা দিতে হবে। মর্যাদা কেন হয়? যখন তার ওই যে আপনি থার্ড স্কেলে তাকে রেখে দিলেন, অথবা তার পেমেন্টটা ভালো না। আপনি যদি ভালো একটা বিজ্ঞানের শিক্ষক দেখেন, সে কিন্তু প্রাইভেট পড়ালেও, যেমন আমিন ভাই বলল একটু আগে যে তাকে 12,000 টাকার একটা টিউশন ফি দিচ্ছে একজন স্টুডেন্ট বাসায় পড়ালে, আর আপনি তাকে স্কুলে আসলেই দিচ্ছেন 14,000 টাকা। তাহলে তার তো এরকম একটা গ্রুপ কি পড়ালেই চলে, ব্যাচ পড়ালেই চলে, রাইট? ফলে যারা ব্রিলিয়ান্ট মানুষজন তারা কিন্তু বসে নাই, তারা আরেকটা কাজ করছে। হয়তো সে শিক্ষকতায় ছিল, কিন্তু কেউ একজন তাকে বললো যে তুমি তো চাইলে এই টপিকের উপরে ফ্রিল্যান্সিং করতে পারো, ফলে সে ফ্রিল্যান্সিংয়ে চলে গেল, আপনি তাকে পাবেন না। অর্থাৎ আমরা যখন বড় ভবন করছি, এটাও মাথায় রাখতে হবে, ভবনটা কিন্তু একজন শিক্ষক এসে পড়াতে হবে। কোয়ালিটেটিভ একটা কন্ট্রোল সিস্টেম যদি আমরা ডেভেলপ না করি, আপনি যদি সবাইকে দিতে না পারেন, তাহলে স্কিলদেরকে দেন, অর্থাৎ যার কোয়ালিটি আছে তাকে দেন, তাকে এক্সামের মধ্যে ফেলে দিন, তার কোর্স দিন। এই যে একটু আগে যেটা বললাম, অর্থাৎ বিজ্ঞানের শিক্ষক, ইংলিশের শিক্ষক, আপনি একটু আগে বলেছিলেন যে ইংরেজির শিক্ষকও গ্রামে নাই। গ্রামে নাই কারণ হচ্ছে সে একটু ভালো জায়গায় যেতে পারলে, শহরে আসতে পারলে ব্যাচ পড়াচ্ছে, সেখানে মানুষজন টাকা পয়সা খরচ করে ইংরেজি শেখাতে চায়। ফলে গ্রামে তো সেই টাকাও নাই, আপনি সেই সুযোগ নাই। কিন্তু বিল্ডিং তো বাজেট করা হচ্ছিল বিশাল। আমি প্রাইমারি অধিদপ্তরে গিয়েছিলাম একবার, তো আমি তাদেরকে একটা আইডিয়া দিয়েছি, হাউ টু ট্রেন টিচার্স, যে অনলাইনে আমরা টিচার ট্রেনিং করব। তারা আমাকে বললো কিভাবে করবেন। আমি বলছি প্রথমে তাদের আমি ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট শেখাবো। বলছে সেই টিচার তো আমাদের কাছে নাই। আমি বললাম আমি ভলান্টারিলি টিচার কালেকশন করব, ইংলিশ অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন যারা হয় তারা খুব এক্সপার্ট। তখন তারা আমার থেকে আইডিয়াটা লিখিত রূপ নিয়ে কিছুদিন পরে আমি একটা পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ থেকে 20,000 শিক্ষককে জার্মানিতে পাঠানো হচ্ছে শিশু শিক্ষা বিষয়ে ট্রেনিংয়ের জন্য, এবং পার হেড 3 লাখ টাকা করে বাজেট হয়ে গেল, এবং 100 কতজন ট্রেনিং করেও আসছে। দেন এটা আমি 22 সালে কথা বলছি, ফ্রি প্রশিক্ষণ দিতে চাচ্ছি, অথচ আমি ফ্রি দিতে চেয়েছিলাম, এবং সেখানে একজন ডিডি একটা বিরোধিতা করলেন, না না এটা হবে না। অর্থাৎ তারা সবসময় চেয়েছিল বড় একটা বাজেট হবে আর কত % কমিশন খেয়ে জিনিসটাকে হজম করবে, এবং সেই কাজটাই হচ্ছিল। এখনও যদি সেরকম হয়, আমি বলবো এটি হোপলেস, আমরা এটা আগাতে পারবো না। অর্থাৎ আপনি শিক্ষকদের মান বাড়ানোর জন্য শুধু বিসিএস দিয়ে শিক্ষক নয়, শিক্ষকদের আলাদা কমিশন করতে পারেন। কারণ সেখানে দেখুন, আমলারা কিন্তু কখনো চাইবে না তার বেতন 90,000 টাকা আর একজন শিক্ষক 1,50,000 টাকা পাচ্ছে, এটা চাইবে না। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি দেখুন, আমি ইউআইউর সাথে অনেকভাবে কানেক্টেড, বা নর্থ সাউথ ইউনিভার্সিটি আপনি দেখুন, তারা কিন্তু 92,000 থেকে একজন লেকচারারের স্যালারি শুরু করছে। তো সেখানে তো তারা পাচ্ছে, ফলে তার টিচারটা সে ভালো পাচ্ছে। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে সে 3 লাখ টাকা 4 লাখ টাকা বেতনে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, তো ঠিক না? আমিনুল ভাই এখন ইস্তোনিয়াতে আছেন, সেখানে যে ফ্যাসিলিটি পাচ্ছেন তার কিছু অংশ যদি এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটি ওনাকে প্রোভাইড করে, উনি দেশে এসে সার্ভ করবেন। প্রাইভেট ইউনিভার্সিটি পাচ্ছে কেন, বা প্রাইভেট প্রতিষ্ঠান পাচ্ছে কেন? স্কুল, প্রাইভেট মাদ্রাসাগুলো পর্যন্ত। আপনি এই যে আমি কিছু প্রাইভেট মাদ্রাসা চিনি যারা হিফস পড়াচ্ছে প্লাস ইংলিশ পড়াচ্ছে, ভালো কারিকুলাম দিচ্ছে, তারা কিন্তু টিচারদেরকে ভালো স্যালারি দিচ্ছে। কেন পাচ্ছে? কারণ সেখানে গার্ডিয়ানরা টাকা দিচ্ছে। আমার মনে হচ্ছে সরকার যদি পলিসি ডেভেলপ করে যে আমি টিচারদেরকে পেমেন্ট দেব, যেমন এই যে আমি 2% থেকে 3, 4, 5% আসতে হবে, শিক্ষায় বাজেট বাড়ালে এটার বেনিফিটটা লং রানে খুব পাওয়ারফুল হবে। জি, এটা বুঝতে হবে। জি, মোহাম্মদ ডক্টর আমিনুল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কারিগরি শিক্ষার কথা স্যার বলছিলেন একটু। আপনার আমাদের এখানে অনেক কারিগরি প্রতিষ্ঠান রয়েছে,
কতটা আসলে কারিগরি শিক্ষায় আমরা উন্নত হচ্ছি এই প্রযুক্তির, এই যে এখন বিশ্বব্যাপী যে প্রযুক্তির লড়াই চলছে সেখানে ফাইট দেওয়ার মতো অবস্থা কি আমাদের তৈরি হয়েছে? প্রতিষ্ঠান তো অনেক আছে। না দেখুন, ফাইট দেওয়ার কথা আমি বাদ দিচ্ছি, কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট হয়নি সেটা বলছি না। কিছুটা ডেভেলপমেন্ট আপনি এমনিই হবে, আপনি কিছু না করলেও মানুষ নিজ থেকে ডেভেলপ হয়, সেটার এক কথা। আপনি কারিগরি শিক্ষার কথা বলছিলেন, তো আমাদের দেশে কারিগরি শিক্ষাকে কি আমরা আসলে সেভাবে মূল্যায়ন করি সামাজিকভাবে? আপনি সামাজিক দৃষ্টিকোণ থেকেও সেটা দেখতে হবে। আপনি যদি আমাদের একটা কারিগরি শিক্ষা বোর্ড আছে না, সেখানে ছেলেপেলেরা পড়াশোনা করে না, সেটাকে আমরা কিভাবে কোন চোখে দেখি? কারা পড়ে সেখানে, বা আমরা কি চোখে দেখি? তাহলে আমাদের কেন এরকম মনে হয় যে কারিগরি যারা পড়ে তারা এরকম হয় কিছু পারে না, বা খারাপ ছাত্ররা ওখানে গেছে আর কি পড়তে? এইটা মানসিকতা না? তাহলে আমাদের তো মানসিকতাতেই সমস্যা। আমাদের যে দেখেন, এই মানসিকতার কথা কেন বলছি, আমরা তো শিক্ষক না, আমরা তিনজনই শিক্ষক, সুতরাং আমরা শিক্ষকদের বলছি যে শিক্ষকদের সম্মানের কথা। এটাও মাথায় রাখতে হবে যে এমন শিক্ষকও আমাদের দেশে ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি ওনার নাম বলছি না, তিনি ভিসিগিরি ছেড়ে দিয়ে উনি কোনো একটা রাজনৈতিক দলের কি যেন কি হতে চাচ্ছিলেন, আমি আর নামটা বলছি না, সভাপতি এটা বলছি না। তাহলে এই এরকম শিক্ষকও তো আমাদের দেশে আছে, তাই না? সুতরাং শিক্ষকদের যে আমাদের যে ওভারঅল যে মানসিকতা, সমাজের যে মনন, সেটা তো আমাদের চেঞ্জ করতে হবে। আপনি কারিগরি শিক্ষার কথা বলছেন, আপনি কারিগরি শিক্ষা নিলেন এবং ভালো এক জায়গায় গেলেন, এবং দিন শেষে দেখলেন মানুষ আপনাকে বলছে ও তো কারিগরি শিক্ষা বোর্ড থেকে পড়েছে। সুতরাং এই যে মানসিকতা, সমাজের মস্তিষ্কের যে মনন, এটা এই যে মাইন্ডসেট, এটা তো আপনাকে কিভাবে চেঞ্জ করবেন? এটা চেঞ্জ করার কিন্তু একটা সিস্টেম আছে, সেই ইকোসিস্টেমটা কিন্তু ডেভেলপ করতে হবে, এবং পৃথিবীর অনেক দেশে সেটা করেছে। এমন না যে পৃথিবীর সব দেশে হঠাৎ করে এই সব উন্নত হয়ে গেছে, তারা কারিগরি শিক্ষায় ভালো হয়ে গেছে, কিংবা একাডেমিক যে আমরা রিসার্চে ভালো হয়ে গেছে, তা তো না। আপনি মাইন্ডসেটের কথা বলছিলেন, আমাদের কারিগরি শিক্ষার মানটাও কি সেই পর্যায়ে রয়েছে যে কেবল মানসিকতায়, সোসাইটির মানসিকতায় সমস্যা, আসলে এখানে মান ঠিক আছে এরকম কিনা? যদি আপনি ধরে নেন এক মুহূর্তের জন্য যে কারিগরি শিক্ষার মান অনেক ভালো হয়ে গেছে, এবং কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তারা ভালো ভালো জায়গায় যাচ্ছে, পর মুহূর্তে চিন্তা করেন যেই ছাত্রটা ভালো একটা জায়গায় গেল, ধরেন আপনার এখানে একটা ভালো জায়গায় এসছে, তারপর আপনি সাইডে গিয়ে বলছেন ওনা কারিগরি শিক্ষা বোর্ডে পড়েছে। এমন ঘটনা কি ঘটে না? আমাদের সমাজে কি ঘটছে না? সেটা তো ঘটছে। সেটা আমাদের মস্তিষ্ক মরণে আছে, কিন্তু এটা আপনি একদিনে শেষ দূর করতে পারবেন না। কিন্তু আমি জাস্ট এটা বললাম এই কারণে যে এটা আমাদের আছে। আমাদের কারিগরি শিক্ষার যেই অবস্থা, মান, সেটা অত্যন্ত নিচু লেভেলের, এবং সেটার লেভেল আপনি যদি ভেতরে ঢুকেন আপনার মনে হবে যে সেখানে আদৌ যারা শিখাচ্ছে এবং যারা শিখছে, এই যে স্ট্যান্ডার্ড, সেটা দেখলে আপনার মনে হবে যে ওখানে আর না যায় দ্বিতীয়বার, এবং কেউ এদিকে নজরও দিচ্ছে না। একটা কথা বলেন, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বলছিলেন যে উনি মানে কারিকুলামের সাথে আসলে একটা মানে স্কিল ডেভেলপ করার জন্য যদি করা যায় এমবেডেড করে দেওয়ার জন্য, সেটা ভালো উদ্যোগ, ঠিক আছে, আমি এটা মানি, কিন্তু এই উদ্যোগটা না বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেওয়ার দরকার হয় না। আপনি তো হায়ার সেকেন্ডারিতেই এটা শিখে আসবেন। আমাদের কেন এই একটা সিস্টেম যদি আপনি ডেভেলপ না করেন, তাহলে এইভাবে চলতে থাকবে। এটা আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে থেকে এসে আমি কি MS ওয়ার্ড কীভাবে করতে হয়, কিংবা আমাকে কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমি সেটা বলছি না যে এটা আপনি শিখাবেন, কিন্তু আমি বলছি যে এই ধরনের জিনিস এটা তো স্কুল লেভেল থেকে শিখে আসার কথা। কেন আমাকে এটা বিশ্ববিদ্যালয় লেভেল পরে এসে শিখতে হবে? সেটা তো শেখার কথা না। জি, ডক্টর এসএম আমানুল, একটু আপনার কাছে জানতে চাই এই বিষয়টি না, যেহেতু আমরা এর আগেও আপনি নিয়ে আলোচনা করেছেন, শিক্ষক রাজনীতির একটি প্রশ্ন এসছে, বা শিক্ষাঙ্গনে আসলে রাজনীতির বিষয়। দিন শেষে এই আমাদের শিক্ষার এই অবস্থার পেছনে রাজনীতিকীকরণ কতটা দায়ী বলে আপনি মনে করেন? পুরাটাই দায়ী। আমরা সারা দেশে যাচ্ছি, বিভিন্ন কলেজে, সেখানে বলছি যে আপনি যদি রাজনীতি করতে চান কলেজের বাইরে গিয়ে রাজনীতি করবেন, কলেজের ভিতরে রাজনীতি নিয়ে আসবেন এবং শিক্ষকদের ভিতরে দলাদলি করবেন, তাহলে কিন্তু আমরা শক্ত অবস্থানে যাব। হয় আপনি রাজনীতি করেন, নাহলে কলেজে এসে শিক্ষকতা করেন। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আবার এটাও বলেছি যে শিক্ষকদেরকে টেনে নামাবে ছাত্ররা, সেটা আমরা সহ্য করব না। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ আমরা আমাদের কাছে দিবে, সেই অভিযোগটা আমরা তদন্ত করব এবং সেটা আমরা দেখব। এটা সভ্য সমাজের অংশ হতে পারে না যে আমি শিক্ষককে, প্রিন্সিপালকে টেনে নেওয়াবো। কিন্তু আবার যারা জড়ান তারাও তো স্যার বিভিন্ন সময় বলেন যে তার পদোন্নতি বা অন্যান্য কিছু এর সাথে জড়িত থাকে। শিক্ষকদের পদোন্নতি, শিক্ষকদের মান মর্যাদা, এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে দেশে। ছাত্র লেকচারার, শিক্ষকও লেকচারার। শিক্ষকের শিক্ষকতার বয়স 30 বছর, ছাত্রের শিক্ষকতার বয়স 3 বছর। দুজনই লেকচারার, অথবা দুজনই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কোনো প্রমোশনের কোনো পাথওয়েজ নাই। অথবা আজকে হঠাৎ করে কলেজটা সরকারি হয়ে গেল, টাস করে
সে একটা গ্রেড থেকে নিচে নেমে যাবে। বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী এখানে। এমপিও শিক্ষকরা পড়াচ্ছেন কিন্তু এমপিও পাচ্ছেন না, অনেক শিক্ষকরা এমপিও পাচ্ছেন না। শিক্ষকদের মান মর্যাদাটা নষ্ট করেছে রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো, এবং সেটা গত 15-16 বছরে একদম তলানিতে গিয়ে আপনি যখন একজন শিক্ষককে দিয়ে আপনি রাজনৈতিক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করান, যেগুলো আপনি শিক্ষকরা তো নির্বাচন করে দেশে, আপনারা জানেন শিক্ষকদের হাতে নির্বাচনে, তাকে দিয়ে যখন আপনি একটার পর একটা আপনি এই যে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজ করিয়েছেন, তখন তো তার মান মর্যাদা এমনিতেই আপনার নষ্ট হয়েছে। মূল বিষয়টা যে কথাটা আমরা বলার চেষ্টা করেছি, মেসেজ যেটা দেওয়ার চেষ্টা করেছি, যে আমাদের নিজস্ব আলাদা করে নতুন করে মডেল তৈরি করার কিছু নাই। আমাদের মতো দেশগুলা যারা শুধুমাত্র শিক্ষাকে গুরুত্ব দিয়ে ডেভেলপ করেছে, সেই দেশগুলোকে ফলো করলেই তো হয়। এটা সাউথ কোরিয়া, জাপান, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নয় করে আবিষ্কার করার কিছু নাই। জি, অর্থাৎ দৃষ্টান্ত যারা এর মধ্যে রেখেছে তাদের অনুসরণ করে রাজনীতি। যেহেতু আমি একটা জায়গা থেকে আসছি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়, এদেশের শিক্ষা সংস্কার মানে প্রাথমিক শিক্ষা সংস্কার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার, জি, এই জায়গাটাতে আমরা হাত দিয়েছি। অর্থাৎ গোড়া থেকে একদম উপর পর্যন্ত সবখানি সংস্কারের দরকার প্রয়োজন মনে করছেন এবং রাজনীতিকীকরণের দূরে রাখা উচিত শিক্ষাঙ্গনকে, সেটিও বলছেন। আর আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য।